আমাদের সকলকে গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে সরকারের কাছে এটা চ্যালেঞ্জ। আমার বন্ধু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন না, সংসদই সার্বভৌম। তাহলে যদি তাই হয় তাহলে আপনি একটু দেখান আমাদেরকে যে সংসদ কিভাবে সার্বভৌম বলে আপনি মনে করেন। স্বাধীনতা ফোরাম আয়োজিত এ বৈঠকে বক্তারা সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে সবাইকে সোচ্চার হবার তাগিদ দেন। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। কারাবন্দী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে বলে তার পরিবারের পক্ষ থেকে তোলা অভিযোগকে পুরোপুরি অমূলক ও ভিত্তিহীন বলে চিহ্নিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূঁইয়া তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সাকা চৌধুরীর চিকিৎসার ব্যাপারে কোন রকম গাফিলতি হয়নি। গতকাল দুপুর 2:30টায় তাকে বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে 3 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়। এ সময় তাকে শারীরিক বিষয় পরীক্ষা নিরীক্ষা, ব্লাড টেস্ট ও হাসপাতালে ভর্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে সাকা চৌধুরী জানান তার কোনো শারীরিক সমস্যা নেই। এই জন্য তাকে আবার ফেরত পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। শেয়ার বাজারে অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে। এ বিক্ষোভ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। প্রায় 3 ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে। জবাবে টিয়ার সেল ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গোলাম পারভেজের রিপোর্ট। টানা 3 দিনের দরপতন দেখে বেলা 11:30টার দিকে রাস্তায় নেমে আসেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মতিঝিলের শাপলা চত্বর থেকে গোপীবাগ মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করে। দুপুর 1টার দিকে পুলিশ, র্যাব জলকামান এনে বিক্ষোভকারীদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। বারবার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরও উত্তেজিত বিনিয়োগকারীরা গাড়ি চলাচল বন্ধ করে রাখে। ডিএসি, সিএসি ও বাংলাদেশ ব্যাংকের প্রধানদের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, বাজার চাঙ্গা থাকার সময় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো চুপচাপ বসে থাকে আর সুবিধাভোগীরা লাভ তুলে নেওয়ার পরই তারা বাজারে হস্তক্ষেপ করে। আজকের এই অবস্থার জন্য ডক্টর আতিকুর রহমান দায়ী। ওনার কর্ম পলিসি ভুলের কারণে আজকে বিনিয়োগকারীরা পথে নেমে গেছে। আমাদের কষ্টের টাকা ওনারা নিয়ে গেছে। আমরা আগুরি মার্কেট বাড়তি চাই নাই। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আস্তে আস্তে বাড়ুক, ওটাতে আমরা সন্তুষ্ট। জলকামান, টিয়ার সেল ও লাঠি পেটা করে দুপুর 2:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কাগজের টুকরা টুকরা দিয়ে আগুন টাগুন দিছিল, এগুলি আমরা নিয়ন্ত্রণ করছি আর কি। নিয়ন্ত্রণ করতে যে এক পর্যায়ে 4 রাউন্ড ওই টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। গত মাসের অব্যাহত দরপতনের পর নতুন বছরের প্রথম দিন গত রোববার শেয়ার বাজার কিছুটা ভালো গেছে। এরপর 3 দিন দরপতন অব্যাহত থাকে। সোমবার সাধারণ সূচক কমেছে 120 পয়েন্ট, মঙ্গলবার পড়েছে 204 পয়েন্ট এবং বুধবার পড়ল 32 পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মনে করে বাজারে নগদ টাকার সরবরাহ কম থাকায় শেয়ার বাজার মন্দা যাচ্ছে এবং এই দরপতন স্বাভাবিক। ক্রমান্বয়ে 1 বছর বাড়ার ফলে বিনিয়োগকারীর মধ্যে এরকম একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে মার্কেট কখনো কমতে পারবে না। এই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনার তো কেউ বিক্রি করতে বলে নাই কম দামে, কেন বেশি দামে কিনেন আর কেন কম দামে বিক্রি করেন? একটা জিনিস তৈরি হচ্ছে মানুষের মনে যে মিছিল করলে দাম বাড়ে। এই জিনিসটা কিন্তু ঠিক না। মিছিল করলে দাম কমবে, কারণ আপনি নতুন বিনিয়োগকারীদের আসতে বাধাগ্রস্ত করতেছেন। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান ডিএসি সভাপতি। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। এবার মহাজোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন দিন বদলের কথা। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে স্থিতিশীল রাখার অঙ্গীকার থাকলেও 2 বছরের প্রথম অগ্রাধিকারটিতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে সরকার। প্রথম বছরে জিনিসপত্রের দাম কিছুটা কমলেও সরকারের দ্বিতীয় বছরটিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। সরকার বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়াকে এর বড় কারণ দাবি করলেও বিশ্লেষকরা বলছেন এই দায় সরকারেরই। মহাজোট সরকারের 2 বছর পূর্তি নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রিপোর্ট করছেন সানাউল হক। প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আমরা আপনাদের সকলের জীবনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনব। দিন বদলের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকারের নির্বাচনী ইশতেহারে জাতীয় অগ্রাধিকারের প্রথমটি ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এর জন্য আমদানি, বাজার পর্যবেক্ষণ, মজুতদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভাঙা, চাঁদাবাজি বন্ধ করা সহ বেশ কিছু অঙ্গীকার করে সরকার।
কিন্তু 2 বছরে এসব অঙ্গীকার পূরণে কতটা এগিয়েছে সরকার? যেরকম দাম থাকার কথা আমরা সেরকম কিনতে পারতেছি না। আমাদের তো অবস্থা খারাপ, আমার তো বেশি দামে কিনতে হয়, কিন্তু বেশি দামটা আসবে কোথেকে? সরকার যা কিছু বলতেছে যে এটা দাম কমছে, এটা আসলে কিন্তু বুলেটিং, সরকার এটা রাজনৈতিক কথাবার্তা। বাজার মনিটরিং করে তারা এটা সিন্ডিকেটটাই করতে পারবে, নিয়ন্ত্রণ নিতে পারবে তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে অক্টোবর পর্যন্ত গড় মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় সামান্য কমলেও তা দাঁড়িয়েছে 6.86%। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগের মাসে প্রায় 10 ভাগ থাকলেও অক্টোবরে তা দাঁড়িয়েছে 8.5 ভাগের মতো। গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি 7.36 ভাগ আর খাদ্যপণ্যে 9.14 ভাগ। সরকারি প্রতিষ্ঠান টিসিবির তথ্য অনুসারে গত 1 বছরে মোটা চালের দাম বেড়েছে শতকরা প্রায় 30 ভাগ, আটা 48 ভাগ, ভোজ্য তেল 43 ভাগ, পেঁয়াজ 61 ভাগ এবং অন্যান্য মশলার দাম বেড়েছে 40 থেকে 100 ভাগেরও বেশি। জিনিসপত্রের দামকে আরো স্থিতিশীল রাখতে পারলে খুব খুশি হতাম এবং জনগণও খুশি হতো। কিন্তু তার মধ্যেও বিশ্ব পরিস্থিতির মধ্যে আমি মনে করি বাংলাদেশে আমরা জিনিসপত্রের দামকে যথেষ্ট সহনীয় এবং স্থিতিশীল রাখতে চেষ্টা করেছি। সরকারের প্রতিশ্রুতি কিছুটা যখন সরকার দায়িত্ব গ্রহণ করে তখন বাস্তবায়িত হচ্ছিল, জিনিসপত্রের দাম নেমে আসছিল, কিন্তু তারপরে আবার দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে খাদ্য দ্রব্যের সরকার ভর্তুকি দিতে পারে, সরকার এগুলো সরবরাহের জন্য নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিতে পারে, সরকার আইন প্রয়োগ করে অথবা বুঝিয়ে শুনিয়ে ব্যবসায়ীদের এটা করার ব্যবস্থা করতে পারে। কিন্তু এটা করার জন্য আইনি কাঠামো নাই, প্রাতিষ্ঠানিক কাঠামো নাই, বাজেটও নাই। আমি বলি দ্রব্যমূল্যের ব্যাপারে সরকার হলো ঢাল নাই, তলোয়ার নাই, নির্নাম সরকার। গত 1 বছরে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। খাদ্যপণ্যের দাম আরো বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করে সতর্ক করে দিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা। বিশ্লেষকরা বলছেন কেবল বিশ্ববাজার নয়, দেশের ভিতরও অনিয়ন্ত্রিত থেকেছে পণ্যের কেনাবেচা। বিশ্ববাজারে যখন 10% জিনিসের দাম বাড়ে, বাংলাদেশে কিন্তু তার দাম 10% বাড়ে না, তার দাম 30% বাড়তে পারে, 40% বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব এখানে পড়বে, কিন্তু সেই প্রভাবটা কতটুক পড়বে সেটা নির্ভর করবে সরকার সেটা কতটুক ঠেকিয়ে রাখতে পারেন। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এমনকি এইসব দেশের জিনিসপত্রের দামের একটা তুলনামূলক বিচার করেন, আপনি দেখবেন এই প্রতিটা দেশ থেকে আমাদের দেশে প্রতিটা জিনিসের দাম এখনো কম। তবে আশার কথা, অর্থনৈতিক দৃঢ়তার জন্য বিশ্বসেরা 2 রেটিং পেয়েছে বাংলাদেশ। শেষ 4 মাসে রপ্তানি বেড়েছে 40 ভাগ আর আমদানি 33 ভাগ। সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় 25 ভাগ। অর্থনীতির এই সুবাতাসের ভেতরেও নতুন আশঙ্কা প্রবাসী আয় কমে যাওয়া নিয়ে। বাণিজ্য মন্ত্রী হিসেবে সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। সরকার মহাজোট সরকার 2 বছর সফলভাবে দেশ পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। এ সময় জিল্লুর রহমান আশা করেন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশ উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তার রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ত্রিদেশীয় সফরে ফলপ্রসূ হয়েছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, এই সফরের মধ্য দিয়ে রাশিয়া দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সব ধরনের সহযোগিতা দেওয়ার নিশ্চিত করেছে। এ সময় প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা তার সাথে ছিলেন। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় মালয়েশিয়ায় 3.5 লাখ বাংলাদেশি কর্মী অবৈধ অভিবাসী হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মালয়েশিয়া কর্তৃপক্ষ রাজি না হলে তাদের দেশে ফিরতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চেম্বারের ব্যবসায়ী নেতাদের সাথে এক বৈঠকে এসব জানান তিনি। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। অতিরিক্ত অভিবাসন ব্যয়, প্রতারণার অভিযোগ আর কূটনৈতিক টানাপোড়েনে 3 বছর ধরে বাংলাদেশি শ্রমিকদের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মালয়েশিয়া। এ সময়ে ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া থেকে দেশটিতে গেছে কয়েক লাখ কর্মী। তবে সেখানে জনশক্তি রপ্তানির চেয়ে বাংলাদেশের নতুন আতঙ্ক হয়েছে অবৈধ কর্মী, যার সংখ্যা এখন 3 লাখেরও বেশি। 3 বছরের জন্য যে কন্ট্রাক্টে 2 বছর আরো এক্সটেন্ড করতে পারে। এখন আমি ইচ্ছে করলে কিন্তু তাদের আর এক্সটেনশন করা যাবে না। ইফ দে হ্যাভ এক্সপায়ার্ড 3+2, 5 বছর যদি এক্সপায়ার করে গেছে তার ফেরত আসতে হবে।
অভিবাসী ওই কর্মীদের ফেরত পাঠানো ঠেকাতে মালয়েশিয়া কর্তৃপক্ষের আশ্বাসের কথাও ব্যবসায়ী নেতাদের জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমি এটার উপরে জোর দিচ্ছি তাদের সাথে আমার আলোচনা। বাংলাদেশ চেম্বারের এই ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে দক্ষ জনশক্তি করতে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বেশ কিছু জায়গায় বিএনপি দলীয় কর্মী ও সমর্থকদের নির্যাতন করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ এনে সবগুলো পৌরসভা নির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের সাথে এক বৈঠকে তারা এই দাবি জানায়। তবে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তদন্ত করে যেসব জায়গায় প্রয়োজন হবে শুধুমাত্র সেখানে সেনা মোতায়েন করা হবে, আর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সভাপতি দাবি করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আত্মঘাতী হামলা চালিয়ে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো হুমকি ধামকিতে সরকার ভয় পায় না। তিনি বলেন, কোন সংস্থা বা গোষ্ঠী যতই ভয়ভীতি প্রদর্শন করুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার যথাসময়ে শেষ করা হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রয়োজন মনে করলে গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন স্থানের নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে অপহরণের এক সপ্তাহ পর 5 বছরের শিশু জীবনকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী দলের হোতা বেলাল পালিয়ে গেলেও এক মহিলা সহ 3 অপহরণকারীকে পুলিশ আটক করেছে। আরিফ হোসেনের রিপোর্ট। শিশু জীবনকে মগবাজারের নয়াটলা থেকে অপহরণ করে 7 লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে বেলাল হোসেন নামের অপহরণকারী ও তার সহযোগীরা। বেলালের স্ত্রী আটক রোজিনা বিষয়টি স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করে। একই দাবি আটক অপর 2 অপহরণকারী মিজান ও কালু ওরফে রঞ্জুর। যে বাসাত আর কি রাখতো সেই বাসাত নিয়ে গেছে, নিয়ে যায় আমাদের ঘরে আটকায় ফেলছে। আটকায় ফেলার পরে আমাদের আর কোনো বাইরে হতে দেয় না, এমন কোনো কথা হতে দেয় না। বাচ্চাটাক মাঝে মাঝে আমার কাছ থেকে নিয়ে যায় কি বলে না বলে আমি আমার শুনতেও দেয় না। অপহৃত